খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ মঙ্গলবার 18 তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। কোচবিহারে কেন্দ্রীয় টিম পৌঁছতেই দিনহাটায় বিজেপিতে বড়সড় ভাঙন, আরও চাপে পড়ল শুভেন্দু। কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা, রেলের মৃতদের পরিবার পিছু 10 লাখ। রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা বিজেপির। রায়গঞ্জ নির্বাচনে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরে ইস্তফা জেলা সভাপতির। লক্ষ্মীর ভাণ্ডার অতীত, এবার মিলবে 12,500 টাকা। নয় প্রকল্প চালু করল রাজ্য সরকার। সিগন্যাল বিভ্রাট নাকি অন্য কিছু, উত্তরবঙ্গের রেল দুর্ঘটনার দায়কার, শুরু তদন্ত। বন্দে ভারতের নামে শুধু প্রচার হচ্ছে, আর কিছু না। রেলকে কটাক্ষ মমতার। আবার পিছিয়ে গেল বর্ষা, কবে আসছে জেনে নিন। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। সোমবার 7 সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। রাজ্যে ফাঁসি দেওয়া লাইনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। তাতে ছিন্নভিন্ন হয়ে যায় দুটি বগি। এই ঘটনায় ইতিমধ্যে কমপক্ষে 8 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার কাজ। ইতিমধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। রেলের পক্ষ থেকে দুর্ঘটনায় মৃতের পরিবারকে 10 লাখ টাকা দেওয়া হবে। গুরুতর আহতদের জন্য 2.5 লাখ এবং আহতদের 50,000 টাকা দেওয়া হবে। অপরদিকে ভয়াবহ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। দফায় দফায় ঘটনার আপডেট নিচ্ছেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে ফের কেন্দ্রীয় সরকার ও রেল মন্ত্রককে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যান তিনি। সেখানে ভর্তির সকলের সঙ্গে কথা বলেন। পরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রেল মন্ত্রক যাত্রীদের সুযোগ সুবিধার দিকে নজর দেয় না। রেল বাজেটও উড়িয়ে দিয়েছে। রেল সফরের নিরাপত্তাহীনতা বোধ করছে সাধারণ মানুষ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের বাইরে দাঁড়িয়ে সন্ধ্যায় ফের রেলের সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী বলেন, যাত্রীর সুরক্ষার দিকে একেবারেই নজর দিচ্ছে না রেল। বন্দে ভারতের নামে শুধুই প্রচার হচ্ছে, আর কিছু হচ্ছে না। বন্দে ভারত এক্সপ্রেসের মতো বিলাসবহুল ট্রেন চালু করতে গিয়ে অন্যান্য ট্রেনের পরিকাঠামো উন্নয়ন, সুরক্ষা ব্যবস্থা নিয়ে ভাবা হয়নি, যার জন্যই বেহাল দশা। এসব বলতে খারাপ লাগছে, কিন্তু বলতেই হচ্ছে। রেলের চূড়ান্ত গাফিলতির পরিণাম এই দুই ঘটনা। পাশাপাশি তিনি বলেন, আমি রেল কর্মীদের পাশে রয়েছি। যাত্রী নিরাপত্তার জন্য পরিকাঠামো উন্নয়নে নজর দেওয়া হচ্ছে না। রেলের বাজেট তুলে দিয়েছে, গোটাটাকে গুরুত্বহীন করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আমাদের অফিসার ও স্থানীয় লোকেরা অনেক সাহায্য করেছেন। অনেক মাইনরিটি ছেলেমেয়েরা ঈদ থাকা সত্ত্বেও ছুটি না নিয়ে নিজের কাজে অংশগ্রহণ করেছে। আমার জুনিয়র ডাক্তার ও সিনিয়র ডাক্তার যৌথ উদ্যোগে কাজ করে চলেছেন। তিনি বলেন, একজনের অবস্থা একটু সংকটজনক, সকলে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। সবার চিকিৎসা চলছে। বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমরা নর্থ বেঙ্গল স্টেট বাসে অনেককে শিয়ালদা পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছি। আহতদের চিকিৎসা নিয়ে সব রকম আশ্বাস দেন। এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ থেকে। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আমরা এই ভিডিওটায় 2000 লাইক টার্গেট করছি, তাই এক্ষুনি ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন। ফিরে আসছি খবরে। রাজ্যে আসন্ন 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। উত্তর কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে কল্যাণ চৌবে ভট্টাচার্যকে। উত্তর 24 পরগনা জেলার বাগদাতে বিজেপির প্রার্থী হয়েছেন বিনয় কুমার বিশ্বাস। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মনোজ কুমার বিশ্বাসকে। উত্তরবঙ্গের রায়গঞ্জে পদ্ম শিবিরে প্রার্থী নির্বাচিত হয়েছেন মানস কুমার ঘোষ। উত্তর কলকাতার মানিকতলায় বিজেপির প্রতীক চিহ্নে লড়বেন প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। মতুয়াদের কথা মাথায় রেখে নদিয়া রানাঘাট দক্ষিণ আসনে বিজেপি প্রার্থী করেছে মনোজ কুমার বিশ্বাসকে। উত্তরবঙ্গের রায়গঞ্জে বিজেপি প্রার্থী হয়েছেন মানস কুমার ঘোষ। বাগদাতে প্রার্থী নিয়ে যাতে কোনো মতান্তর না থাকে, তার জন্য বিনয় বিশ্বাসকে দল প্রতীক দিয়েছে উপনির্বাচনে লড়াই করার জন্য। গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্রে ছিলেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। পরে তিনি শিবির বদলে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। লোকসভা নির্বাচনে তাকে বনগাঁ কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস, কিন্তু তিনি শান্তনু ঠাকুরের কাছে হেরে যান। বিশ্বজিৎ বসু বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার উইকেন্ডে উপনির্বাচন হচ্ছে। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছেন মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। এদিকে আবার রায়গঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরপরই ইস্তফা দিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি। রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে এই ইস্তফা নিয়ে। সোশ্যাল মিডিয়াতে নিজের ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কাছে ইতিমধ্যে সেই ইস্তফাপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন বলেও জানান বাসুদেব। তার দাবি, নিতান্তই পারিবারিক এবং ব্যক্তিগত কারণে সিদ্ধান্ত নিয়েছেন। যদিও রাজনৈতিক মহলে নানা জল্পনা শোনা যাচ্ছে। প্রসঙ্গত, রায়গঞ্জে মানস ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। উল্টোদিকে তৃণমূলের প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী। গরমে পূর্বে দক্ষিণবঙ্গ, এর মধ্যে সুখবর শোনালো হাওয়া অফিস। আগামী 4 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। বিহার থেকে আসাম পর্যন্ত অক্ষরেখা এবং দক্ষিণা বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহ জুড়ে একটানা বৃষ্টিতে ভিজবে কলকাতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তীব্র অস্বস্তিকর গরম থেকে অবশেষে মুক্তি পাবে দক্ষিণবঙ্গবাসী। আজ মঙ্গলবার থেকে প্রাক বর্ষার বৃষ্টির শুরু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। মেঘলা আকাশ, আবহাওয়ার পরিবর্তন, বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার প্রাক বর্ষার বৃষ্টির শুরু হবে দক্ষিণবঙ্গে।
ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেইনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বুধবার বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে। নিজেও হেরেছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে। তারপর থেকে দলের রাজ্য নেতৃত্ব সম্পর্কে বারবার ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাতে অস্বস্তি বেড়ে যায় বঙ্গ বিজেপির নেতৃত্বের। এমন অবস্থায় যান নয়াদিল্লিতে। সেখান থেকে ফিরে এসে বললেন সাংবাদিকদের সামনে আর কোনো কথা বলবেন না, এবার থেকে নীরব থাকবেন। এমনই পণ করেছিলেন তিনি। হ্যাঁ, তিনি দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণে বেরিয়ে নিজের পণ ভেঙে আবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন দিলীপ ঘোষ। দলের বিরুদ্ধে কিছু না বললেও ভোট পরবর্তী হিংসা নিয়ে দিলীপ ঘোষ শোনালেন নিজের রাজনৈতিক জীবনের কথা। বিজেপির অনেক নেতাকর্মী তো বটেই, তার হার মেনে নিতে পারেননি শাসক দলের নেতারাও। দিলীপ ঘোষের হারে দুঃখ প্রকাশ করেছেন ফেরহাদ হাকিম। হারের পর দলের কয়েকজনের বিরুদ্ধে কাঠিবাজি এবং ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন দিলীপ। তারপর ক্ষণিকের বিরতি, রাজ্য রাজনীতিতে নীরবতা। সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলবেন না বলেও পণ করেন। কয়েকদিনের ব্যবধানের পর আবার জনসংযোগ করতে শুরু করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এখন বিজেপির কাছে বড় ইস্যু ভোট পরবর্তী হিংসা। দলের কর্মী সমর্থকেরা মার খাচ্ছেন বলে অভিযোগ বিজেপি নেতাদের। এই আবহে দিলীপ ঘোষ বললেন, আমিও তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, মার খাচ্ছি, তবুও করছি। লোকসভা নির্বাচনে রাজ্যে একের পর এক কেন্দ্রে বিজেপির হয়ে প্রচার করেন মিঠুন চক্রবর্তী। একের পর এক সভায় তৃণমূলকে তিনি আক্রমণ করেছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি বিজেপির। লোকসভা নির্বাচনে বঙ্গে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে সোমবার রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আর সেখানে তারকা প্রচারকের জায়গায় নেই জাত গোখরো মিঠুন চক্রবর্তীর নাম। তা নিয়ে কার্যত শুরু হয়েছে উত্তেজনা। 16 জুন ছিল মিঠুন চক্রবর্তীর জন্মদিন। বর্তমানে তিনি রয়েছেন বেঙ্গালুরুতে। অভিনেতার ছেলে জানিয়েছেন, বর্তমানে একটি হোটেলে নতুন শাখা তৈরি করা নিয়ে বাবা ব্যস্ত রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেই জন্য উপনির্বাচনে তারকা প্রচারক থেকে বাদ দেওয়া হয়েছে মিঠুনকে। তবে এখনো স্পষ্ট কারণ জানা যায়নি। উল্লেখ্য, বেলগাছিয়ার একটি ভোট কেন্দ্রে ভোট দিতে যান অভিনেতা। আর সেই সময় মিঠুনকে শুনতে হয় চোর চোর স্লোগান। তবে তিনি এই নিয়ে কোনো মন্তব্য করেননি, বরং বলেছিলেন তিনি এখন রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করতে আগ্রহী নয়। আর তাতেই জল্পনা শুরু হয়েছিল, তাহলে কি রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন মিঠুন? এই পরিস্থিতিতে উপনির্বাচনে তারকা প্রচারকের তালিকা থেকে বাদ পড়লেন মহাগুরু। তিওয়ারি জানান, আসানসোল পুরসভার অন্তর্গত কুলটি বিধানসভার বেশিরভাগ ওয়ার্ডে তৃণমূল হেরেছে। সেই কারণে ওরা পানীয় জলের সংযোগ বন্ধ করে দিয়েছে। আগে জলের ট্যাঙ্কার পাঠাচ্ছিল, এখন তাও পাঠানো বন্ধ করে দিয়েছে। যদিও কুলটির বিজেপি বিধায়কের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। বিদ্যুতের সমস্যা থাকায় কোথাও কোথাও জল সরবরাহ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বিজেপি ইচ্ছে করে পথ অবরোধ করে সাধারণ মানুষের অসুবিধা করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। 19-এর ভোটে আসানসোল ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র গিয়েছিল বিজেপির দখলে, কিন্তু পরে আসানসোল চলে গিয়েছিল তৃণমূলের দখলে। এবার 24-এর ভোটে সেই আসানসোল ধরে রেখে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রেও তৃণমূল বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। সেই হিসাবে সামগ্রিকভাবে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে তৃণমূলের নিরঙ্কুশ আধিপত্য স্থাপিত হয়েছে। সেই জয়ের সুবাদে এবার এই শিল্পাঞ্চল এলাকার বন্ধ কলকারখানার জমিতে নতুন শিল্প স্থাপনের দিকে নজর দিচ্ছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। গত বৃহস্পতিবার নবান্ন সভাগৃহে মুখ্যমন্ত্রী শিল্পপতিদের সঙ্গে যে বৈঠক করেছিলেন, সেখানে ডাক পেয়েছিলেন আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সেখানেই তারা মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান আসানসোল দুর্গাপুরে বন্ধ শিল্পের জমি ব্যবহারে উদ্যোগী হোক রাজ্য। ব্যবসায়ীদের দাবি প্রস্তাবে খুশি হয়ে দ্রুত বিষয়টি নিয়ে মুখ্য সচিব বিপি গোপালিকাকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আগামী সপ্তাহে সিবিআইকে চিঠি দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মন্ত্রক। দায়িত্ব নিয়ে বাংলায় মিড ডে মিলের দুর্নীতির অভিযোগের তদন্তের বিষয়ে তৎপর হলেন সুকান্ত মজুমদার। মিড ডে মিলের তদন্ত কতদূর এগিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর কাছে তা জানতে চাওয়ার জন্য নিজের মন্ত্রকের আধিকারিকদের নির্দেশ দিলেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এ ব্যাপারে নিজের মন্ত্রকের আধিকারিকদের সিবিআইকে চিঠি লেখারও নির্দেশ দিলেন সুকান্ত। বাংলায় মিড ডে মিলে 4,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। কেন্দ্রীয় সরকার এই নিয়ে সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছে বলে সংসদে আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবার শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বভার নেওয়ার পরপরই প্রথমেই বাংলায় মিড ডে মিলের দুর্নীতির অভিযোগে নজর সুকান্তর। মিড ডে মিলে দুর্নীতির তদন্তের স্ট্যাটাস কি? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে চিঠি লিখে মন্ত্রকের আধিকারিকদের তাই জানতে চাইতে বলেছেন সুকান্ত মজুমদার। এ রাজ্যের
শাসক দল তথা সরকারকে নিশানা করে নানান দুর্নীতির অভিযোগ নিয়ে হামেশাই সরব হয় বঙ্গপদ্ম শিবির। সেই তালিকায় শিক্ষা দফতরের নানা দুর্নীতির বিষয় গত লোকসভা নির্বাচনের প্রচারে উল্লেখ করা হয়। বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আমায় যেহেতু শিক্ষা মন্ত্রকের দায়িত্বভার দেওয়া হয়েছে, তাই আমি শিক্ষায় এ রাজ্যে পাহাড় প্রমাণ দুর্নীতি ইস্যুতে সরব হব। যারা শিক্ষাক্ষেত্রে নানান দুর্নীতির সঙ্গে যুক্ত তারা যাতে শাস্তি পায় সেটাই আমার মূল লক্ষ্য হবে। সুকান্ত মজুমদার আরও বলেন, পশ্চিমবঙ্গে মিড ডে মিলে ব্যাপক দুর্নীতি হয়েছে। তৃণমূল কংগ্রেস কেন্দ্রের পাঠানো কোটি কোটি টাকা নয়ছয় করেছে। তাই এ রাজ্যে মিড ডে মিলের তদন্তে সিবিআই এর যে অনুসন্ধান চলছে তার অগ্রগতি নিয়ে গত শুক্রবার আমার মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে সিবিআইকে চিঠি লিখে তা জানতে চাইতে বলেছি। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর এখনকার মতন এই পর্যন্ত। ধন্যবাদ।